মায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা 46। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মায়া। রাদিফের কথায় সুফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ার দিকে। রাদিফের মুখে ভাবি ডাক শুনে উনার মনে হলো ছেলের বউয়ের কথা। সুফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি যে সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব সেটা মনে ছিল না? সুফিয়া বেগমের গম্ভীর গলার কথায় মায়া কেঁপে ওঠে হৃদের দিকে আরও চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পিছনে লুকাতে চাইলে হৃদ মায়ার হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা, আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই টনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সুফিয়া বেগমের কিছু বলার অপেক্ষা করলো না, কারণ সুফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে, কাজ বেশি চাই ওনার। অযথা বাড়তি কিছুই পছন্দ না ওনার। সুফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্ত মায়ের দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আর চোখে সুফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সুফিয়া বেগম মায়ের মনোভাব বুঝতে পেরেই গম্ভীর গলায় রাখলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, এদিকে এসো। সুফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়ের সারা শরীর শিহরিত হলো ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশে শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ের দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্ত দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়। হৃদ ছোট করে বলল, যাও। মায়া নড়ল না, বরং হৃদের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করল। সুফিয়া বেগম হঠাৎ মায়ার ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমক সুরে ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, শুনতে পারছো না? ডাকছি তোমায়, এদিকে আসো, কাম। সুফিয়া বেগমের ধমকে মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই সুফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। বলল, কি হয়েছে? কাঁদছে কেন ও? হৃদ রাদিফের দিকে বিরক্তি চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদিফ দুষ্টু হাসছে নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো মা, রাদিফ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সুফিয়া বেগম রাদিফের দিকে। রাদিফকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ের হাত টেনে নিয়ে বসালো সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ের দিকে এগিয়ে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসের চুমুক দিতেই হৃদ এসে রাদিফের পাশে বসল। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সুফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ের থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারাটা ছাড়া আর কিছুই তো নেই ওর পছন্দ করার। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সুফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়ার ভয় আরও বাড়ল। মা ছেলের দুটোই এক, কথার তেজ আর আচরণের মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমের মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় ওই লাইনটা হয়ে গেছিল ওখানে। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের গলা শুকিয়ে এলো। তৃষ্ণার্ত গলায় আরও ভয়ার্ত চোখে মুখ তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ি কঠিন প্রশ্নের উত্তর মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনই ভীষণ লম্বা। মায়ের সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ের নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ের সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয় আরও সিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ের পাশাপাশি সোফায় না বসে বরং মায়ের মুখোমুখি টি টেবিলের উপর বসল। তাও কিছুক্ষণ আগে মায়ের দিকে বাড়িয়ে দেয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ের কলিজা ধড়াস করে উঠল আতঙ্কে।
শুধু কথা নয়, মা ছেলে বসাবসিতে যেন একই রকম ধার্য করে। ভয়ার্ত মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসলো। হৃদ খান নিজের মাকে কপি করে নাকি মা নিজের ছেলেকে কপি করে বেড়ায়, কোনটা? দুটো মানুষের কথা, তেজ, আচরণ কিভাবে একই হয়? মা তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করত, কিন্তু এখন তো দেখছে কাহিনী উল্টো। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপরে, মা এমন আধা পাগল মানুষ দুটোকে কিভাবে সামলাবে ও? পান থেকে চুন খুঁজতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এখন আবার কঠিন শাশুড়ির পালায় পড়ল। শেষ, মায়ের জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বানে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়াও কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করে। বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আটকে ভয়ার্ত মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদীপের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদীপ দুষ্টু হেসে মায়ের দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে, যেন মায়া একটা উল্টাপাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে ভাবে। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ, এখন যদি মা শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথার উপর তুলে আছাড় মারবে। আবার যদি সত্যি বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ার আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত তার? মায়া যখন দ্বিধাহীনতায় ভুগলো, তখনই মায়ের ধ্যান ভাঙে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠে কথা। তিনি মায়ের উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগমের গভীর কণ্ঠে মায়া ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে। মায়ের উত্তরটা পছন্দ হলো না চতুর সুফিয়া বেগম। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিতে উনি মানুষকে পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসেবে অল্প বয়সী মেয়েটাকে ওনার দাঁড় মাপা হয়ে গেছে এতক্ষণে, কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটিকে ওনার প্রশ্নের মুখাপ্রেক্ষিতে হতে হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে, কিন্তু ওনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে ওনার ছেলের জন্য, নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমন হয়, পরিস্থিতির মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে কষ্ট ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়া কথার উত্তর সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চেনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতা সম্পর্কে তোমার একরত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনি এমনি হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করবো বলো? ছেলে জন্ম দিয়েছি আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন। আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটা যদি প্রপার সিলেক্ট করে সে পরে, তাহলে জীবনসঙ্গীকে কি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিয়ে দেবে ওর জীবনে? শোনো মেয়ে, আমার ছেলের জীবনের কোনো কিছু এমনি হয় না। তুমিও যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটাও নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পিছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ পাবে, সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও। আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশন করতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই অ্যাম এ লয়ার। বুঝতে পারছো, আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো কি চাই তোমার, আমি সাপোর্ট করবো তোমাকে। কি সেপারেশন চাই তোমার? সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়ার মাথা ঘুরিয়ে উঠল। মায়া মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনে। হৃদ পূর্বের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি করে মায়ের দিকে তাকিয়ে মনে হলো সেও যেন মায়ের মতো করে মায়ের উত্তরগুলো চায়।
ভয়ে ভয়ে মায়া সিটিয়ে বসলো। তখনই আবারও শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ, ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো, লুক অ্যাট মি, কি চাই তোমার বলো। সুফিয়া বেগমের কথায় দুষ্টু রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইকে ভয় পেও না, আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভিতরে চট করে তোমাদের সেপারেশনের ব্যাপারটা রফা দফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলা ভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসবো। হৃদ ভাই তোমাকে কিছু বলার সুযোগই পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়া কোলের উপর হৃদের কোটটাকে দুহাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরার মতো করে সিটিয়ে বসলো। মায়ের মনে হলো সে কঠিন কোনো পরীক্ষা দিতে এসেছে এই মুহূর্তে, যে প্রশ্নপত্রের একটা উত্তরও জানা নেই মায়ের। ভয়ার্ত মায়া এসির মধ্যেও কপালের ঘাম কার্নিশ বেয়ে পড়ছে। দুহাতে মুঠোয় হৃদের কোটটা মুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিছুই চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? সুফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়া তাড়াহুড়ো বলল, না না না, মানে চাই না, না চাই। আমার এই বিয়েটা চাই, আপনার ছেলেকেও চাই, মা হিসেবে আপনাকেও চাই, ভাই হিসেবে রাজীব ভাইকেও চাই, দাদা দাদি সবাইকে চাই আমার এক পরিবারে। মায়ের কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হলো, যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টাপাল্টা উত্তর দিবে, আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গায়ে এলিয়ে সোফায় বসতে সুফিয়া বেগমের হৃদের নমনীয়তা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলো, আর একবার ভাবো, চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজোরি নেই। চয়েস ইজ ইউর। থাকতে না চাইলে সুফিয়া বেগমের কথার মাঝে মায়া মিহি গলায় শুধালো, আমার সময় লাগবে না ম্যাম, আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়া নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হলো। নিজের স্বামী, সংসার সে কেমন একা একাই ঠিকঠাক করে ফেলছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকেও শাশুড়ির লোভী মেয়ে ভাবছে, কিন্তু মায়াও বা কি করবে। মায়ার তো সত্যি ডিভোর্স চায় না। আমার সত্যি ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনে না চিনে ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়ার ওর স্বামীকে চায় না? আদৌ এটা বলা মায়ের পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ের কথায় সুফিয়া বেগম যেন বেশ সুষ্ঠি হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখলো এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। ওনার কানে আগে এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে। নারী জাতীয় ব্যাপার হবে সেটাও বুঝেও উনি এতদিন চুপ ছিল, কারণ উনি জানেন ওনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবেচিন্তেই করবে। মা হিসেবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাজীব কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরও আগে থেকে জানতো হৃদ ফাহাদের ছোট শালীকে বিয়ে করে নিয়েছে সেটা। আসিফ নিজেই জানিয়েছিল ওনাকে, হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দিয়েছিল কতটুকু লয়াল বা সামলাতে পারবে ওনার ঘাড়তেরা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো, ওনার রাগচটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটার সময় দেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছো স্বেচ্ছায়। আই নো ম্যাটার কোন পরিস্থিতি তুমি আছো বা ইন ফিউচারে কোন পরিস্থিতিতে পড়তে পারো। যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নয়, এসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনা ব্যাপারটা। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনা মান ভালো। তাছাড়া আমাদের পরিবারে সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনায় আমাদের সাপোর্ট 100% পাবে। বলতে পারো তোমার হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, আছে কোনো অসম্মতি? সুফিয়া বেগমের কথায় মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করে নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছু। সুফিয়া বেগম মায়ের সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড, এখন চলো খাবে, খাবার ঠান্ডা হচ্ছে। রাদিফ তোর ভাবিকে নিয়ে টেবিলে জামা, হৃদের সাথে কথা আছে। গো। জি মা।
মায়ের আদেশে রাদীপ বাধ্য ছেলের মতন উঠে দাঁড়ালো। শাশুড়ির আদেশ পেয়ে মায়াও জড়তার পায়ে উঠে দাঁড়ালো। রাদীপের পিছন পিছন ডাইনিং পর্যন্ত এগোতে এগোতে ভাবলো সে ছাতার মাথা খাবে এমন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। ক্ষুধায় মায়ের পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট থেকে গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। মায়ের মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে। সব কিছু কেমন উল্টি করে বেরিয়ে আসবে। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে ডাইনিংয়ের সামনে দাঁড়াতে রাদীপ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তির দৃষ্টিতে রাদীপকে দেখে বসতে গেল, তৎক্ষণাৎ বাধা দিল রাদীপ। মায়ের হাত থেকে হৃদের কোটটা নিতে নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করল। মায়া চেয়ারে বসতে রাদীপ পুনরায় ড্রয়িং রুমের দিকে গেল হৃদের কোটটা রাখতে। সেই সুযোগে টনি মায়াকে একা পেয়ে মুখ খুলল। সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কাণ্ডখানা নীরব দর্শকের মতো দেখছে। শুধু অপেক্ষা ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনের কথাগুলো বলবে। তাই রাদীপ যেতেই সুযোগ পেয়ে টনি বলল, ভাবি গো, আজকা আপনি বড় বাচ্চা বাচ্চেন। বাপ রে, আমার তো আপনার লজ্ঞা ডরে কলিজাটা ঠক ঠক করতেছিল। মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নের ভুলভাল উত্তর দিবেন আর বড় ম্যাডামের হাতে বিশাল ঝাড়ি খাইবেন। আজকা যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নের একটাও ভুলভাল উত্তর দিতেন বা কইতেন, আপনি রিচ স্যারে ডিভোর্স দিতে চাইন, তাহলে দেখতেন হকগুলোতে সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনারে হের কথার জালে ফাঁসাইয়া আপনার পেট থেকে কথা বার করতেছিল। আপনি হৃদ ভাইরে কতটুকু ভালোবাসেন সেইটা জানতে। এইসব ডিভোর্স কিচ্ছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ। আপনি এই জীবনেও ছাড় পাইবেন না হৃদ ভাইয়ের থেকে। লেখালন হৃদ ভাই যে রকচটার বদমেজাজি ব্যাডা মানুষ, সোজা মুখে তো কথাই কয় না কেউ লগে। আপনি ছোট মানুষ হইয়া কেমনে ফাঁসলেন হৃদ ভাইয়ের লগে? হৃদ ভাই কি আপনারে ডর দেখাইয়া রাখে ভাবি? টনির কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, যার অর্থ এমন কিছুই না। টনি মায়ের অসম্মতিতে সন্তুষ্ট হলো কিনা জানেন, তবে অনেকটা আফসোস সুরেই বলল, ভাবি শুনেন, আপনার একটা কথা কই। আপনার শ্বশুরবাড়ির মানুষ সবাই রাজনীতির মানুষ, বুঝছেন? হেরারে আপনি টক্কর দিয়া কখনো পার পাইবেন না। এর থেকে আপনার জন্য ভালো হইবে আপনি যদি হৃদ ভাইয়ের কথা শুই না লক্ষ্মী বউয়ের মতন চলেন। কারণ সংসার আপনি কিন্তু হৃদ ভাইয়ের লগেই করবেন ভাবি। আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে। রাদীপ ভাই থাকে বিদেশ। হেতের কথা বাদ দিন। আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কঠিন ক্যাসাল আছে, বুঝলেন ভাবি? জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধইরা এক লগে ঠায় না। কেউ কারো মুখও দেখা দেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুজনের একজনেরও আপনি উপস্থিত পাইতেন না। দুজনের এত মন কষাকষি, তারপরও একজন অন্যজনের ডিভোর্স দেয় না। মূল কথা হইল আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনার শ্বশুরবাড়ির সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থাকে। আমি এইখানে কাম করি 9 বছর ধইরা, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এ বিষয়ে কেউর অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি হৃদ ভাইয়ের বউ, হয়তো হৃদ ভাই আপনারে কিছু না কিছু কইতে পারে ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনের আর যাই করেন কোনো বেলা হৃদ ভাইরে কষ্ট দিয়েন না কিন্তু। তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আস্থা থাকবো না ভাবি। হৃদ ভাই হইল বড় ম্যাডামের জান। হৃদ ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায় তাহলে বড় ম্যাডামের